প্রিয় দর্শক সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন নতুন একটি রাজনৈতিক দল, যে দলটি মূলত জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে সবাই দেখছেন, সেই দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর তাদের দাবি দেওয়া, তাদের কর্মসূচি, সেটি নিয়ে নানা রকম আলোচনা চলছে। এমনকি পুরনো যে সমস্ত দল, তাদেরও কথাবার্তা এবং অনেক কিছু আবির্ভূত হচ্ছে সেই নতুন দলের চাওয়া পাওয়া এবং তাদের এজেন্ডা ইত্যাদিকে কেন্দ্র করে। আমরা সেজন্য আজ আলোচনা করতে চাই রাজনীতির আলোচনায় নতুন দল এই শিরোনামে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি নেতা, যিনি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির মিডিয়া সেলেরও অন্যতম সদস্য জনাব মাহমুদা হাবিবা। কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। রোজার প্রথম রোজায় আছেন ব্যারিস্টার রাশনা ইমাম, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। ব্যারিস্টার রাশনা, আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন তাজনুবা জাবিন, তিনি নবগঠিত যে জাতীয় নাগরিক পার্টি সেটির যুগ্ম আহ্বায়ক। তাজনুবা, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। তাজনুবা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। অনেক আলোচনা হচ্ছে যে আমাদের তো নিবন্ধিত দল সম্ভবত 41টি, আপনাদের দল এখনো নিবন্ধন পায়নি, আপনারা নিবন্ধন চাইবেন। ফলে এই দলের প্রয়োজনীয়তা নিয়ে সম্ভবত আলোচনা আমরা শেষ করেছি, যে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা নেতৃত্ব দিয়েছেন, যে ছাত্র সংগঠন, তারপরে সেখান থেকে নাগরিক কমিটি, সেখান থেকে আসলেন। আপনাদের কাছে প্রথম বিষয়বস্তু হচ্ছে, আপনারা বলছেন যে আপনারা একটু ভিন্নতর কিছু হবেন অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে, কিন্তু আবার আমরা ভিন্নতরর জায়গায় গতানুগতিক অনেক কিছু দেখছি। আমি জানি না আপনার এলাকায় আপনার পিতা বা আপনার পরিবারের কেউ কে আপনার এই পদ পাওয়ায় আনন্দ শোভাযাত্রা বা মিছিল করেছেন, কিংবা আপনার টিমেরই অন্য কারো যদি এটা হয়েছেও দু একটি, আপনি জানেন, আমি নাম বলতে চাই না, সেগুলো আপনাদেরকে খানিকটা বিব্রত করে কিনা মাঝে মাঝে? ধন্যবাদ মিশু ভাই, এবং দর্শক এবং আমার সব আলোচক যারা আছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আসলে যে রাজনৈতিক সংস্কৃতি, আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা ক্ষমতা কেন্দ্রিক। মানে যারা রাজনীতি করেন তাদেরকে বাই ডিফল্ট অনেক ক্ষমতাধর মনে করা হয়। এবং এই যে আপনি বললেন তাদের মানে ব্যক্তিকে পূজা করা, বা এই কালচারটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অনেক দিন ধরে আছে। তো আমরা যখন মুখে বলি যে আমরা ভিন্নতর কিছু চাই, তো বাংলাদেশের মানুষ কিন্তু একটা টায়ার কিন্তু এটা রিলেট করতে পারে, যারা রাজনৈতিকভাবে সচেতন এবং এই পথগুলা যারা আপনার আমার মতো যারা খুব কাছ থেকে দেখেন, বোঝেন, পরিবর্তনটা অনুধাবন করেন, তারা বোঝেন। কিন্তু আপামর জনতার কাছে কিন্তু রাজনীতি করা রাজনীতিবিদরা ক্ষমতার কাছাকাছির মানুষ, বা তাদেরকে ওভাবে দেখতে অভ্যস্ত তারা। সো এই অভ্যাসটা দূর করতে আমাদের একটু সময় লাগবে। আর আপনি যে বললেন বিব্রত, আসলে বিব্রত না, কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে বলে বলে এই জিনিসগুলো কাটাতে হবে। আমরা অনেক কিছু কিন্তু ভিন্ন করতে পেরেছি অলরেডি। আপনি যদি আমাদের আহ্বায়ক কমিটির দিকে তাকান, আমরা যখন বলি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা মূলধারার রাজনীতিতে আনবো, আপনি নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন তফসিল সম্প্রদায়ের মানুষজন কিভাবে ব্যান্ড নিয়ে আনন্দ করে আসছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। এবং যে জনসমাগম ওই দিন মানিক মিয়াতে হয়েছিল, আমি দেখছিলাম গতকাল একজন বিশিষ্ট সাংবাদিক, উনি একটা টক শোতে বলছিলেন যে উনি অনেককে জিজ্ঞেস করেছেন যে আপনারা এখানে কেন এসেছেন। মানে সাধারণত কি হয় রাজনীতি সমাবেশে, যে মানুষকে আনতে হয়, এটা আসলে এক ধরনের কালচার দাঁড়িয়ে গেছে। কিন্তু এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে, একটা রাজনৈতিক শৃঙ্খলা তাদের শারীরিক ভাষায় ছিল, তারা ওন করছে। তারা আমাদের যেরকম, যে মানুষটা ফেসবুকে আমাদেরকে সমালোচনা করছে, সে কিন্তু আমাদেরকে সাপোর্ট করে সমালোচনা করছে। সো বেশ কিছু পরিবর্তন কিন্তু ভিন্নতর কিন্তু আমরা এনেছি। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে এটা পদবি পেলে যে একটা উল্লাস, এটা একটা পুরনো রাজনৈতিক উল্লাস, তরুণ তৈরি করা, এগুলো হচ্ছে, এগুলো আমরা আস্তে আস্তে অ্যাড্রেস করব। জি, তার জন্য আপনি বলছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে অথবা আপনারা আনতে হয়নি। কিন্তু আমি জানি না, মানে একটি জেলার খবর তো প্রকাশিতই হয়েছে, সেটি নিয়ে খোদ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকেও কথা বলতে হয়েছে। ফলে ডিসি যখন গাড়ি রিকুইজিশন করে, এখন একটা হয়তো জানা গেছে, বাকিগুলো যে হয়নি সেই নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন আপনারা? আচ্ছা, এটা এখন হয় কি যে স্থানীয় পর্যায়ে যারা থাকেন, আমরা তো মাত্র যাত্রা শুরু করলাম, আমাদের চরিত্রটা কি হবে রাজনৈতিক দল হিসেবে এটা আমরা এখানে বসে কিন্তু আমরা বলছি, আমরা চর্চা করছি। কিন্তু আমরা স্থানীয় পর্যায়ে যখন যাব, ওরা যখন আমাদের ক্যারেক্টারটা বুঝবে যে আমরা এভাবে চাই, এই জিনিসটা আপনি যেটা বলছেন এটা অবশ্যই অ্যাড্রেস করা হয়েছে কিন্তু এটা নিয়ে কিন্তু। এবং যে বিষয়গুলো আজ অবধি
মানে যে পটুয়াখালীর যে সমন্বয়ক এটা করেছিলেন তাকে আপনারা কোনো শাস্তি দিয়েছেন? আমরা তো একদম মানে নবগঠিত, একদম 2 দিন হয়েছে, জন্ম হয়েছে, এবং আমাদের এখনো প্রথম মিটিংটা একদম হবে করছে। আমাদের একটা শৃঙ্খলা কমিটি হবে এবং বিভিন্ন এই বিষয়গুলা ইতিমধ্যে আমাদের ঘরানার মধ্যে আলোচনা হচ্ছে এবং অফিশিয়ালি এটা অ্যাড্রেস করা হবে বলে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। অনেক ধন্যবাদ। আমি একটু হাবিব আপা আপনার কাছে আসতে চাই। বিএনপি নতুন দলের এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দলের সিনিয়র নেতৃবৃন্দ গিয়েছেন, রুহুল কবির রিজভী থেকে শুরু করে শহীদুদ্দিন চৌধুরী, অনেকেই গিয়েছেন। তারা সেখানে শুভকামনা জানিয়েছেন, সেটা যেরকম সত্যি। পাশাপাশি আমরা দেখছি যে বিএনপির সঙ্গে নাগরিক কমিটি যেটি ছিল, যেখান থেকে এই দলটি বর্ধিত আকারে আসলো, নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র আন্দোলন, তাদের নির্বাচনের সময়সীমা নিয়ে একটা স্পষ্ট বিরোধ আমরা দেখি কথাবার্তায়, এবং এটা এখন খোদ তারেক রহমান সাহেবও বলছেন। ফলে আপা যা সংকট এখন চলছে, আমাকে একটু আগে একটা রিপোর্ট দেওয়া হলো যে আমাদের মহিলা পরিষদ বলছে ফেব্রুয়ারিতে 189 নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার, এর মধ্যে 48 জন ধর্ষণের শিকার, দলবদ্ধ ধর্ষণের শিকার 11 জন, একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এবং আমি জানি এই সংকট নিয়েও যদি বিএনপি কারোর সঙ্গে কথা বলা হয়, আপনারা বলবেন যে এটা দ্রুততম সময় একটা নির্বাচন দিলেই হয়তো এই সংকটটা কমে যাবে। নির্বাচন নিয়ে বিএনপি কারো ভাষায় কোটান কোটা এত উতলা কেন? আপনাকে অনেক ধন্যবাদ। রমজান মাসের প্রথম দিনে আমি আজকে এখানে এসেছি, আমার সহ আলোচক এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। প্রথমত আপনার প্রশ্নের 2টো অংশ, আমি প্রথম অংশ দিয়ে শুরু করি। আমাদের বহুল প্রত্যাশিত, বহুল প্রতীক্ষিত তরুণদের রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করেছে 28 তারিখে। আমরা সব অর্থেই তাদের সাধুবাদ জানাই। সময়ের সাথে সাথে তরুণদের উঠে আসাটা খুব জরুরি গুণগত পরিবর্তনের জন্য, এবং সত্যি কথা আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের রাজনীতি করতে হয়েছে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট এবং রাজনীতিকরণে একেবারে সিদ্ধ একটা দলের সাথে। ঠিক আছে, এইখানে আমরা একটা রেগুলার পলিটিক্যাল প্র্যাকটিস এবং তরুণদের মাধ্যমে সেটা আসলে এটা অত্যন্ত সাধুবাদের বিষয়। একটা দেশ কিন্তু ভাইয়া এককভাবে কোনো দলের পক্ষেই গড়ে তোলা সম্ভব নয়, এটা একটা সমন্বিত কাজ, এবং সেইখানে একটা সরকারের দায়িত্বে যেই দল থাকেন, বিরোধে যারা থাকেন তাদের প্রত্যেকের দায়িত্ব, এবং এইটা 2টো দলে ভাগ হয়ে যাওয়াটা খুব আনহেলদি একটা কালচার। সেই পার্সপেক্টিভে এই তরুণদের যোগ্যতা, তাদের হিস্ট্রি, এই 24 থেকে এই 24-এর তাদের যে জার্নি, তাদের সব কিছুই সমৃদ্ধ করবে, এটা আমরা প্রত্যাশা করে শুরু করছি। এবার আসি, আমি একটু 2-3টা কি তাসনুভার কথার অ্যান্সার করতে পারি না আপনার কথা অ্যান্সার চলে যাবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি জানেন যে রাজনৈতিক দলে বাংলাদেশের কালচারটা হচ্ছে গত 17-18 বছরে কালচারটা হয়ে গেছে ভীষণ রকম তোষামোদি ধরনের কালচার। ফলে আপনি যেটা বললেন যে এটা কেবল আপনি ডিসিকে দোষারোপ করছেন, আমি আরেকটু নির্মোহভাবে যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আপনি দেখবেন যে উনি একটা অভিনন্দন জানিয়েছেন নতুন দলের আগমনকে, এটা আমরাও জানিয়েছি। কিন্তু ঠিক তার 27 তারিখে বিএনপির 7 বছর পরে একটা বর্ধিত সাধারণ সভা হয়েছে, যেটা বাংলাদেশের সাংগঠনিক সভা। এটা বৃহত্তম এবং অত্যন্ত উৎসাহ আনন্দের মধ্যে দিয়ে আমরা এটা করেছি সাংগঠনিক সভা। এটা কিন্তু একটা রাজনৈতিক রেগুলার প্র্যাকটিস। এই জায়গাটায় একটু নির্মোহ হয়ে যদি প্রেস সচিব একটা শুভেচ্ছা বানিয়ে দিতে পারতেন, তখন কিন্তু অবস্থানগত সাম্যটা আরেকটু প্রস্ফুটিত হতো। এবং আপনি প্রেস সচিব যখন একটা দলকে অভিনন্দন জানাচ্ছেন, তিনি পূর্ণ একজন সচিব এবং প্রধান উপদেষ্টার সচিব, হ্যাঁ সেটাই বলছি, তিনি পূর্ণ একজন সচিব এবং প্রধান উপদেষ্টার সচিব। সারা দেশে যারা অন্যান্য পোস্টে আছেন তার চেয়ে লোয়ার পোস্টে, তারা কি ইন্সপায়ার্ড হচ্ছেন না এই দলটাকে আলাদাভাবে ট্রিট করার জন্য? এই দলে যে কেবল ডিসি রিকুইজিশন দিয়েছে বিষয়টা তো তা নয়। আমাদের যেটা তাসনুভা বললেন যে রেগুলার মাঠ পর্যায়ের প্র্যাকটিস কিন্তু খুব ভয়ঙ্কর। ওখানে বিভিন্ন জায়গায় যে বলা হয়েছে, এগুলো লোক কালেকশন কিন্তু ইজ আ টাফ থিং। হ্যাঁ, এটা এত সহজ বিষয় নয়। রাজনীতিতে আসার জন্য মানুষ মুখিয়ে থাকে এর শহরে, কিন্তু এটা কিন্তু তাদের কালেক্ট করা, গাড়িতে তোলা, তাদের এবং এই যে টোটাল এটা লজিস্টিক সাপোর্ট দেয়া, এটা
হিউজ টাস্ক। এই টাস্কের প্রতিটা পয়েন্টে যদি আপনি নজরদারি না করতে পারেন তো প্রতিটা পয়েন্টে কিন্তু অন্যায় হতে থাকবে। কারণ এদের ফুডের ব্যাপার আসে, কোনো না কোনো হোটেলে চাঁদাবাজি হয়ে যায়, গাড়ির ব্যাপার আসে, কোনো না কোনো গাড়ির মালিকের উপরে চাপ পড়ে যায়। এই প্র্যাকটিসগুলো আপনি যদি শুরুতেই অ্যাড্রেস করতে পারেন, নতুনও যদি হয়, আমার এটা পরামর্শ, তারা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন। আপনার যদি মনে থাকে যে 5ই আগস্টের পর থেকে আমরা অলমোস্ট 3000 নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় প্রতিদিনই আমাদেরকে নিতে হচ্ছে, কারণ মাঠের রাজনীতি সত্যিকার জটিল রাজনীতি। এদের মন মানসিকতা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই দলটা যেটা আত্মপ্রকাশ করেছে সেটা কিন্তু সরকারি ছিল এবং এখনো তাদের 2 জন উপদেষ্টা সরকারি আছে। ফলে সাধারণ মানুষের পক্ষে, সাধারণ সমর্থকদের পক্ষে কিংবা এই দলের মানুষদের আত্মীয় স্বজনের ভাবা এটা অসম্ভব কিছু না যে আমরা সরকারেরই একটা পার্ট। নির্বাচনী কেন সব অসুখের একমাত্র ওষুধ? না, আমি সেটা বলছি না। এবার আসেন কোন পয়েন্টে বিএনপি নির্বাচনের কথাটা বলে। আপনার জবাবদিহিতা হবে প্রয়োজন তো, যে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনার যে অংশগুলো আছে, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রশাসন হচ্ছে আপনার কি টুল, যাদেরকে দিয়ে আপনি রাষ্ট্রটা পরিচালনা করছেন। ইন্টারিম গভর্নমেন্টের কাছে তারা কোনো ভাবেই জবাবদিহিতার মধ্যে আসতে চান না। ইনারা হচ্ছেন পোড় খাওয়া সেই সিস্টেম, যেই সিস্টেম আগের সরকারকে এত বড় মাফিয়া যে হয়ে উঠেছে সেই হয়ে উঠতে সাহায্য করেছে। ফলে এই সরকার যখন সবাই জানেন যে একটা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত এই সরকারের মেয়াদ এবং এই সরকার কোনো রাজনৈতিক দল নয়, তখন অলরেডি তাদের কিন্তু এমনিতেই গত সরকারের পরবর্তী চলে যাওয়ার পরে তাদের যে বড় একটা অংশ সিস্টেমের ভেতরে ইন্টিগ্রেটেড আছে একেবারে 3-4 লেয়ার পর্যন্ত, এদেরকে দিয়ে কাজ করাতে হলে এটা ইন্টারিম গভর্নমেন্টের জন্য রিয়েলি টাফ এবং দে আর স্ট্রাগলিং। আমরা কিন্তু স্ট্রাগলটা দেখছি। আমরা আমাদের পয়েন্ট থেকে যতখানি সম্ভব আমরা প্রত্যেকেই চাইছি যে এটা আরও একটু সফল হোক। আপনি যেই ইয়েটা দিলেন, পরিসংখ্যানটা দিলেন, এটা একটা ভয়াবহ পরিসংখ্যান, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই সরকারকে শুধু ব্যর্থ প্রমাণ করাটা কিন্তু আসলে আমাদের জন্য কোনো শুভ কথা না। হ্যাঁ, আমাদেরকে একটা মানে এই সরকারের সীমাবদ্ধতাগুলো আইডেন্টিফাই করে সবগুলো দল যারা রাজনৈতিক দল হিসেবে মাঠে আছে তারা এক ধরনের ঐকমত্য যদি আমাদের মধ্যে না থাকে তাহলে সমস্যা। আর নির্বাচন, বিএনপি তো আজকে এই প্রথম থেকে নিয়ে আজকে তো নতুন নির্বাচনের কথা বিএনপি বলছে না। আপনার যদি মনে থাকে 2008-9 পর থেকে আজকে এতগুলো বছর বিএনপি তো একটা জিনিসই চেয়েছে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এই ভোটে জিতে তাসনুভারা আসুন, সরকার তৈরি করুন। এই ভোটে জিতে অন্য কোনো জোট আসুন, সরকার তৈরি করুন, তাতে কিছু আসে যায় না। কিন্তু আপনি যে প্রতি সেকেন্ডে আপনার পার্শ্ববর্তী দেশ এবং দেশের ভেতরে থাকা এই ব্যাপক ফান্ড নিয়ে লুকিয়ে থাকা গত সরকারের এই যে প্রেতাত্মারা প্রতিটা দিন প্রতিটা ঘন্টায়, আপনি এই যে এখানে যদি 189টা যেই আপনি পরিসংখ্যান বললেন, নির্মোহ যদি এগুলোর তদন্ত করার সুযোগ হয়, এখানে আপনি দেখবেন যে কতগুলো স্টেজিং আছে। কারণ এ ধরনের ঘটনাগুলো মানুষকে ভীষণভাবে প্রভাবিত করে। এই সরকারকে সহায়তা করার জন্যই বা প্রশাসন সামাল দেওয়ার জন্য একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার, প্রয়োজন। কারণ হচ্ছে নির্বাচনটাতে আসতেই হবে। এই যে সংস্কারগুলো কথা হচ্ছে, সংস্কারের পরে আপনি সংস্কারগুলো এটা রেটিফাই করবেন কোথায়? কিভাবে আপনি এটা? হ্যাঁ, আপা পরিষ্কার। ব্যারিস্টার রাশমি ইমাম, দুটো জায়গা তাসনুভা এবং হাবিবা আপার কথা থেকে, সেটা হচ্ছে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি এখন স্পষ্টতই প্রশ্ন তুলছে। ফলে এই সরকারের প্রধান যখন বলেন যে হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই দ্য স্টুডেন্টস, সেটা বলেন। সরকারের প্রেস সচিব বা অন্যান্যরা যখন স্বাগত জানায় নতুন একটু দলকে, আপাদের ইয়েতে একটা বিবৃতি বা বাণী দেন না। এবং সরকারের এখনও আরও 2 জন উপদেষ্টা আছেন যাদেরকে মনে করা হচ্ছে যে এই দলের সঙ্গে তারা ডিফ্যাক্টো হিসেবে এখনও সম্পৃক্ত কোনো না কোনোভাবে। ফলে এই সরকারের চরিত্রটা নিয়ে কি নতুন করে কোনো আলোচনার সুযোগ আছে? জি, প্রথমেই বলবো, আপনি যে উদাহরণগুলো তুলে ধরলেন, এই অপটিক্সটা তো অবভিয়াসলি বিতর্ক সৃষ্টি করবেই সরকারের নিরপেক্ষতা নিয়ে। কারণ আমি সিম্পল কিছু উদাহরণ আরও দিতে চাই। একটা হচ্ছে নতুন ওনারা যে দল আত্মপ্রকাশটা করেছেন, লোকেশনটা আপনি দেখেন, মানিক মিয়া অ্যাভিনিউ। হয়তো আপা আরও ভালো বলতে পারবেন, আমার জানা মতে গত 30 বছরে ওই লোকেশনে এরকম একটা আত্মপ্রকাশ দল কোনো দলই তো করতে পারেনি। এবং কোনো বড় দলগুলো এখানে কোনো ইভেন্ট করতে পেরেছে নাকি সেটাও আমার জানা মতে না। তো এই ধরনের একটা পারমিশন দেওয়াটার অর্থটা কি? একটা বার্তা পৌঁছাচ্ছে সবার কাছে যে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের মদদে এই দলটা দাঁড়াচ্ছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। তার উপরে আপনি যুক্ত করেন এই যে বাস রেকুইজিশনের যে ঘটনাটা আমরা দেখলাম পত্রপত্রিকায়, তারপরে 2 জন এখনো আছে, যেটা আপনিও বললেন, আপাও বললেন যে 2 জন এখনো আছেন।
এবং শুধু নাহিদ ইসলাম উনি পদত্যাগ করেছেন বলেই যে এই বিতর্কের অবসান ঘটবে তা তো না। আর আরেকটা কথা আপা উল্লেখ করেন যে যে অভিনন্দন জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, প্রেস ব্রিফিংসে সরকারের সাথে সম্পৃক্ত যারা, সেটাও তো একটা নিরপেক্ষতা, একটা বার্তা দিচ্ছে, একটা ক্লিয়ার বার্তা দিচ্ছে। সো এর জন্য ওনাদের নিরপেক্ষতা নিয়ে সো ফার এজ নির্বাচন ইজ কনসার্ন আমার তো অনেক কনসার্নস আছে এবং উদ্বেগটা বেড়েই যাচ্ছে দিনে দিনে। আরেকটা হচ্ছে যে সরকারের সক্ষমতা, যেটাও আপনারা কভার করে ফেলেছেন অলরেডি, সেটা নিয়েও একটা বড় ধরনের কনসার্ন আছে। কারণ একটা অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটার কথা আমরা বলে আসছি, দিতে হলে তো একটা বেসিক পর্যায়ে নিয়ে আসতে হবে আমার আইন শৃঙ্খলার পরিস্থিতিটা, সেটা কিন্তু এখনো আনতে পারেনি। পতনের পরপরই আপনি দেখবেন যে কিছু দিন ছিল যখন জনগণ, ঢাকা শহরের মানুষ রাস্তাঘাটে নেমে গেছিল, পাহারা দিয়েছে, পেট্রোলিং করেছে। 6 মাস পরেও আবার একই সিচুয়েশনে আমরা ফেরত গেছি। তার মানে কি? তার মানে কোনো উন্নতি তো ঘটছে না। তার মানে আইন শৃঙ্খলার পরিস্থিতি ওনারা নিয়ন্ত্রণে আনতে পারছেন না। হয়তো এটাকে প্রাধান্য দেয়নি, হয়তো আরো অনেকগুলো কারণ আছে, আমি ওভার সিম্পলিফাই করতে চাচ্ছি না। কারণ এখানে ধরেন পুলিশ যে এখনো ইনঅ্যাক্টিভ, দৃশ্যমান, হ্যাঁ দৃশ্যমান তো না একেবারে, সো ইনঅ্যাক্টিভ যে এটার তো অনেকগুলো কারণ আছে, একটা না। একটা তো হচ্ছে যে নিকট অতীতে পুলিশকে যেভাবে পতিত সরকার ব্যবহার করেছেন, স্বাভাবিক এই ব্যাপার, তার জন্য ওনাদের অনেক ভয়ভীতি আছে যে আবারও হয়তো ওনাদের উপরে আক্রমণ হতে পারে যেভাবে হয়েছিল। তাছাড়া জনগণের বিশ্বাসের জায়গাটাও আর নেই। সো এসব কারণে তো যেটাই হোক কারণ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এবার চলে আসি, আমরা যদি অর্থনীতির দিকে তাকাই, আমি তো একজন কর্পোরেট কমার্শিয়াল লয়ার, আমার বহু বিজনেস গ্রুপের সাথে ওঠা বসা হয় এবং একই বার্তা সবার থেকে আমি পাচ্ছি যে এই সরকার এঙ্গেজই করছে না বিজনেস কমিউনিটির সাথে। এঙ্গেজই যদি আপনি না করেন, আপনি অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াবে আমাদের দেশের? এঙ্গেজমেন্টই আসছে না। এবং এরা সবাই কিন্তু এখন নির্বাচিত সরকার চাচ্ছে। মানে এগুলো তো গুরুত্বপূর্ণ। মানে আমরা অনেক আদর্শ নিয়ে কথা বলতে পারি যে আমরা, তারপরে ধরেন আরেকটি জিনিস, তো আমি বললাম আইন শৃঙ্খলার ইস্যুটা, ইকোনমির ইস্যুটা, নিরপেক্ষতার ইস্যুটা, এই প্রত্যেকটা কিন্তু অবনতি ঘটছে, উন্নতি হচ্ছে না। এইটার সবকিছুর উত্তর যে নির্বাচন তা না, বাট এই পরিস্থিতিটার থেকে বেটার একটা পরিস্থিতিতে আমরা যাব, এটা আমার বিশ্বাস, যদি একটা নির্বাচন দেয়া হয়। জি, একদম পরিষ্কার। তাজনুবা, আপনাকে একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাই। এই নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টারও একটা স্পষ্টত গাইডলাইন আছে, একটা সময়সীমায় দিয়েছেন, সেটি খুব বেশি দূর না, ডিসেম্বর অথবা আগামী বছরের জুন, এই দুইটা ফেজে। এই নির্বাচনের মধ্যে আপনাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখান থেকে সবচেয়ে সম্ভবত রাজনীতির জন্য 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের বিবেচনা। একটা হচ্ছে আপনারা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, আপনারা সেকেন্ড রিপাবলিক করতে চান এবং আপনারা একটা নতুন সংবিধান চান। এই 3টি করার মতো সক্ষমতা, বাস্তবিক অবস্থা বাংলাদেশে আছে কিনা, অথবা নির্বাচনের আগে না পরে আপনারা এটি করতে চান, বিশেষ করে গণপরিষদ নির্বাচন, সেই প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির যে আলোচনা বা আপনাদের যেমন অভাব সেটি বুঝতে চাই। তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি রাজনীতির আলোচনায় নতুন দল প্রসঙ্গে। নতুন দল জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন আছেন আমাদের সঙ্গে। তাজনুবা, আপনার কাছে প্রশ্ন ছিল, এই গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক কিংবা নতুন সংবিধান রচনা, এগুলো কিভাবে করবেন এবং এটার সঙ্গে প্রধান উপদেষ্টা ঘোষিত যে নির্বাচনের সময়সীমা, সেটা কনফ্লিক্ট করে কিনা, নাকি আপনার নির্বাচনটা আরও দেরি করার জন্য সরকারের উপরে একটি প্রেশার গ্রুপ হিসেবেও কাজ করতে চান? ধন্যবাদ। এই প্রশ্নটা যাওয়ার আগে আমি একটু ছোট করে বলতে চাই যে আপনারা যেটা বলছিলেন যে একটু নিরপেক্ষতা, যে এদের নিরপেক্ষতা নিয়ে যে লোকেশনটা, আমাদের আত্মপ্রকাশের পারমিশন পাওয়া এবং বিভিন্ন জনের সরকার এদের শুভেচ্ছা জানানো, এটার একটা ব্যাখ্যা আমি আসলে আমার বোঝাপড়ায় যেটা আমি বলতে চাই যে আমরা গত 15 বছর যে শক্তিশালী অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ছিলাম, যে ফ্যাসিবাদী, যে দম আটকানো ব্যবস্থার মধ্যে ছিলাম, আমরা কিন্তু কেউ ভাবি নাই যে এখান থেকে কিভাবে আমরা বের হব। এবং এতটাই কঠিন ছিল গত 15 বছর, ওখান থেকে যে কয়েকজন অপরিচিত ছেলে বা ছাত্র বা নেতৃত্ব ডাকে যে পুরো বাংলাদেশ এক হয়েছে, এটার সাথে না একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, প্রত্যেকটা মানুষের আছে। এদের ছবি যখন টিভি পর্দায় আসে, পেপারে আসে, আমরা কিন্তু কোনো না কোনোভাবে, আমি এখন এখানে আছি দেখে, এই পার্টিতে আছি দেখে বলছি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি যে এরা কিন্তু খুব ইমোশনালি আমাদেরকে অ্যাটাচ করে, যে এরা এত নৃশংস একজন ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করেছে। সো এটা আমার কাছে মনে হয় যে এটার এই ব্যাখ্যাটাও হতে পারে। আর শুধু কি এরাই, আমি যদি বলি যে 5 আগস্টের পরে বা এখন
সব রাজনৈতিক দল কিন্তু উন্মুক্ত, তাদের রাজনীতির মাঠ চর্চাটা একদম উন্মুক্ত হয়েছে। প্রতিদিন শহরে হাজার হাজার সভা, সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে, সব রাজনৈতিক দল এখন, হ্যাঁ, সব কিছু হচ্ছে এখন। তো আমার মনে হয় না যে এটার বিচারে আসলে নিরপেক্ষতা, মানে ওনারা আবেগ থেকে বা ইমোশন থেকে করেছেন এটা খুব, যাদের সাথে আমি কথা বলি এই অ্যাটাচমেন্টটা কিন্তু এদের প্রতি আমাদের আছে। তাই যদি হয় তাজনুবা, তাহলে যারা শপথ নিলেন যে আমি আবেগ অনুরাগের বশবর্তী না হইয়া দায়িত্ব পালন করিব, সেটি প্রশ্নবিদ্ধ হয় কিনা যদি তারা আবেগেও এটি করেন? না, এটা একটা নতুন দল, তারা একজন অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একজন ছাত্র নেতা একটা নতুন দল করছেন, এবং বাংলাদেশের ইতিহাসে এই গত 53 বছর এত আলোচিত, এত বর্ণাঢ্য, এত সেলিব্রেটেড একটা দল আসছে, এটা আমার কাছে মনে হয় যে এটা এই জায়গা থেকে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, এটা আপনিও আরও আমার থেকে ভালো বুঝবেন। এবার আসি যে প্রসঙ্গগুলো আপনি তুললেন এবং নির্বাচন, আমি গতকালই বোধহয় দেখছিলাম যে আমাদের প্রেস সচিব বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো সম্মত হয় সংস্কারে বা একটা ঐক্যমতে, তাহলে মার্চ পর্যন্ত যেতে পারে অথবা হচ্ছে ডিসেম্বর, দুইটা সময়সীমাকে সামনে রেখে কিন্তু হচ্ছে। এবং আমরা যে কথাগুলো গতকাল আত্মপ্রকাশের দিন বলেছি, আমরা কিন্তু শুরু থেকে, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি হিসেবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে আমরা ছিলাম পথে, আমরা কিন্তু এই কথাগুলো বারবার বলেছি। আমরা এই কথাগুলো কেন বলেছি? এই যে একটা পোট্রে করা হয় আমরা নির্বাচনের বিরুদ্ধে বা নির্বাচন আমরা চাই না, আমরা দীর্ঘায়িত করছি, একেবারেই না। আপনার গণপরিষদ নির্বাচন কেন চাচ্ছেন? আমরা এই যে এতদিন, এই ৭১-এর পরে, ৭১-এর বিষয়ে কিন্তু আমাদেরকে যে বলা হয় যে আমরা এটাকে এক ধরনের অপবাদ দেওয়া হয় যে আমরা এটাকে অস্বীকার করতে, এটা একেবারেই আমরা বারবার বলেছি। এখন করেন না। আমরা ৭১-এর বিষয়ে সব সময় নন নেগোশিয়েবল। ৭১-কে আমরা মানে গর্বের সাথে আমরা ধারণ করি, কিন্তু ৭১-এর পরে যে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা, সেটা কখনোই আমাদের বোঝাপড়ায় হয় নাই। তো আমরা মনে করি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যদি নতুন সংবিধান হয়, সেটা ওই আকাঙ্ক্ষাকে আমরা ফিরায় আনতে পারবো। এবং আপনি যে বললেন এই সময়সীমার মধ্যে এটা হবে কিনা, আপনি দেখেন আমরা কিন্তু সবার সাথে আলোচনা করেই কিন্তু এটা যাচ্ছি। আমরা কিন্তু নির্বাচন চাচ্ছি। কেন চাচ্ছি? আমরা সংস্কারের আউটকাম হিসেবেই নির্বাচনটা আসুক, কারণ সেই পুনরাবৃত্তি, আমরা এটা একটা নেভার এন্ডিং প্রসেস হয়ে গেছে ফর লাস্ট 53 ইয়ার্স। আমরা এটার ব্রেকটা চাই, অবসানটা চাই। এবং ওই নির্বাচনে বিএনপি যদি মনে করে যে তারা নির্বাচন চাবে, গণপরিষদ নির্বাচনেই তারা আসুক, তারা ওইভাবেই জিতে আসুক। তারা এখন তো আমার কাছে যদিও কিংস পার্টির তকমা আমাদেরকে, মানে কিংয়ের মতো কিন্তু ওনারাই আছেন বলে আমি বিশ্বাস করি বা আমরা এটা দেখছি। তো ওনাদেরকে জনগণ, প্রশাসন কিন্তু ওভাবেই ট্রিট করে। আপনি যদি মাঠ প্রশাসন এবং স্থানীয় যান, একদম সুইচ শিফট হওয়ার মতো ওবেডিয়েন্টলি তারা শিফট হয়ে গেছে প্রশাসন এবং সব কিছু। তো তারা কিংয়ের মতো আছেন, এবং নির্বাচন তারা যদি গণপরিষদে নির্বাচিত হয়ে আসে তারাই আসুক। কারণ সংস্কার যদি এই করে করে যদি ওইভাবে সংসদে যায়, আরেকটা পার্টি যদি আসে, তারা যদি 2/3 পায়, এটা কিন্তু নাকচ হয়ে যাবে। আমরা এই নেভার এন্ডিং প্রসেসটার সমাপ্তি চাই। জি, ব্যারিস্টার রাশমি ম্যাম, গণপরিষদ নির্বাচন আসলে কতটা বাস্তবসম্মত এখন? জি, প্রথমে আমি বলবো মিশু যে আমাদের গণপরিষদ নির্বাচনটা কথা আমরা কেন বলছি, প্রেক্ষাপটটা কি? পুনর্লিখন। যদি সংবিধান পুনর্লিখন করার প্রয়োজন হয়, আমার মতে সংবিধান পুনর্লেখন করার কোনো প্রয়োজন নেই। সংবিধান সংশোধন করার প্রয়োজন আছে। সংবিধান একটা লিভিং ডকুমেন্ট, যেটা সময় উপযোগী করার জন্য সংশোধন করতে হবে সময়। আমরা করেছিও, কিন্তু না, সবগুলো যে সঠিক কারণে করেছি তা না। কারণ 17 বার সংশোধন হয়েছে আমাদের সংবিধান নিজেদের স্বার্থে, ক্ষমতায় টিকে থাকার জন্য, এবং অসাংবিধানিক সংশোধন করা হয়েছে সংবিধানের। তো ও ধরনের সংশোধনের কথা আমি বলছি না। বাট এখন আমরা যে পর্যায়ে আছি, সব ধরনের আলাপ আলোচনা হচ্ছে। তো এখন সংশোধনের মাধ্যমেই আমার মনে হয় আমরা নতুন একটা সংবিধান পেতে পারি। নতুন না, সংশোধিত সংবিধান। অ্যান্ড পুনর্লিখনের কোনো প্রয়োজন নাই, প্রথমত। এটা আমার ব্যক্তিগত মতামত। দ্বিতীয়ত, আমার ব্যক্তিগত কি মতামত বা আপনার কি মতামত বা এখানে আমার সহবক্তাদের কি মতামত, এটা ম্যাটার করে না। ম্যাটার করে ঐক্যমত আছে কিনা। সংবিধান এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষের কনসেনসাস এখানে আমাদের দরকার হবে। ঐক্যমত কিন্তু এখনো স্থাপনা করা যায়নি যে সংবিধান পুনর্লেখন প্রয়োজন। এখনো ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি বাদে অন্যান্য কোনো পার্টি কিন্তু সংবিধান পুনর্লেখনের কথা বলছেন না।
তো পলিটিক্যাল একটা ঐক্যমত ছাড়া সংবিধান পুনর্লেখনের কথা তো প্রশ্নই ওঠে না। তারপরে আসছে যে গণপরিষদ, যেটার মাধ্যমে পুনর্লেখন করতে হবে, সেটা তো নির্বাচন করে করতে হবে। সেটার সক্ষমতা নিয়েও তো অনেক ধরনের প্রশ্ন উঠছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই সক্ষমতা আছে কি না। আরেকটা হচ্ছে যে সংবিধান পুনর্লেখন করলেই সব সমস্যার অবসান ঘটবে, এই ধারণাটাও ভুল। কারণ হচ্ছে সংবিধান কিন্তু এক্সক্লুসিভলি রেসপন্সিবল না সব সমস্যার জন্য। আমরা যে স্বৈরশাসন চলেছে এত বছর, সেটা তো সংবিধান এক্সক্লুসিভলি রেসপন্সিবল না। সংবিধান তো মানে অ্যাবিউজও করা হয়েছে। ওখানে তো অনেক জিনিস আছে যেটা ভালো, হ্যাঁ কিছু জিনিস আছে যেগুলো কাজ করেনি, যেটা ট্রায়াল এরর বেসিসে আমরা রিয়েলাইজ করেছি এবং সেগুলো সংশোধন করা উচিত, এবং সেদিকে তাকাবো। একটা তো রিপোর্টও দাখিল করেছে সংবিধান সংস্কার কমিশন। তো এগেন মানে সংবিধান ধরার আগে ব্রড কনসেনসাস, এবং ব্রড কনসেনসাস দু ব্যাপারে থাকতে হবে, কি কি জিনিস সংশোধন করা উচিত এবং দ্বিতীয়ত কিভাবে। সেটা কি এই নির্বাচনের আগে করা সম্ভব? না, সংশোধন তো নির্বাচনের আগে করা সম্ভব না, সেটা তো নির্বাচিত পার্লামেন্ট এসেই করবে। যদি গণপরিষদ হয় তবেই সম্ভব। তবে গণপরিষদ তখনই হয় যদি পুনর্লেখনের প্রশ্ন ওঠে, যেটা আমার মতে প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনার সেকেন্ড রিপাবলিকের দাবিটার প্রেক্ষাপট কি? জি, সেকেন্ড রিপাবলিকের দাবিটা আমি ঠিক বোঝার চেষ্টা করছি, মানে আমার ইগনোরেন্স হবে যে ওনারা তো বলছেন যে সেকেন্ড রিপাবলিক মানেটা কি, মানে কি ওই যে রিসেট বাটনের মতো, যে আমরা আমাদের ইতিহাস ভুলে যাব, মুছে ফেলবো, ওরকম কিছু, মানে আমি ঠিক বুঝতে পারছি না। আমরা তাহলে সেটা তাজনুবার কাছে পরে জানবো। আমি আপা আপনার কাছে একটু আসতে চাই, যে ধরেন আপনার বিএনপি নেতা বিশেষ করে সেকেন্ড রিপাবলিক জাতিকে বিভক্ত করার ওসিলা মির্জা আব্বাস বলছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। ফলে এই সেকেন্ড রিপাবলিক, সংবিধান পুনর্লিখন বা এইসব আলোচনা করে বিএনপির দৃষ্টিভঙ্গিটা স্পষ্ট যে কোনো না কোনোভাবে নির্বাচনটাকে একটু পেছানোর তৎপরতা চলছে। এইটা কতখানি বাস্তবসম্মত, বা এটা হলে এটা কি দেশের জনগণ বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন যে পরিমাণ স্বাধীনতা ভোগ করছেন সেটা সম্ভব? অথবা ধরেন সরকার বা জাতীয় নাগরিক কমিটি মিলেও যদি এটা করে, এই সাহসকে আসলে তারা পাবেন? আপনাকে ধন্যবাদ। কিন্তু আসলে আপনি যেটা বলছেন যে স্বাধীনতা ইনারা ভোগ করছেন, মানে এরকম কি কোনো কন্ডিশন আছে যে এইটুক স্বাধীনতা ভোগ করবে? না, আমরা আওয়ামী লীগের ওই সময়টা কিন্তু আমরা পার করে এসেছি, আমরা পার করে এসেছি। কাজে কোনোভাবে কোনো সুযোগ নাই কারো বলার যে আপনি সভা করতে পারছেন, সিম্পোজিয়াম করতে পারছেন, আপনি কথা বলতে পারছেন। দেখেন, দুটো জিনিস মাথায় রাখতে হবে। আপনার কেবল মানে আপনার ভাষাগত স্বাধীনতা তখনই পূর্ণতা পাবে, সেটা গণতান্ত্রিক প্রসেসে স্টাবলিশড হবে যখন আপনার অবস্থানগত সাম্য থাকবে। প্লিজ মনে রাখেন, অবস্থানগত সাম্য ম্যাটার করে। আপনি তাসনুবা আমার সম্মানিত সহ আলোচক বললেন যে আমরা রাজার মতো আছি, রাজার মতো আছি বা সুইচ করে চলে গেছেন, এটা যদি সত্যি হতো তাহলে বাংলাদেশের সব জায়গায় নিয়োগে কিংবা বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনের প্রাধান্য থাকতো। যেটা হয়েছে, সবাই সুপারিশ দেয়, আমরাও দিয়েছি। এই সরকারের শুরু থেকেই প্রতিটা মন্ত্রণালয় বা উপদেষ্টায় বৈষম্য বিরোধী ছাত্রদের একটা হোল্ড আছে বা একটা অবস্থান আছে, কিংবা তাদের প্রতিনিধি আছে। বিএনপির আছে কি? যা মানে অন্য কোনো পার্টির আছে কি? বামের আছে কি? না। তাহলে আপনার এটা বলার কিন্তু সুযোগ নাই। এই যে অবস্থানগত সাম্যটা আগে নিশ্চিত যদি না করতে পারেন, আমার এই ভয়েস আমি চেঁচাতেই থাকবো, আমি কথা বলতেই থাকবো, আমি সভা, সিম্পোজিয়াম, সেমিনার করতেই থাকবো, এবং আপনি রাষ্ট্রীয় টুল ব্যবহার করার আরেকজন যার রাষ্ট্রীয় টুল ব্যবহার করার সুযোগ আছে, তিনি সবসময় মনে রাখবেন ইকুয়ালিটি সবসময় কিন্তু এটা কিন্তু মানে এটা ওইভাবে ইকুয়ালিটি ধরার সুযোগ নাই। কখনো কখনো আপনাকে প্রথম যেটা নিশ্চিত করতে হবে, দেখেন নির্বাচন নিয়ে আবারও বলি, আরেকটা কথাও আজকে কিন্তু আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন। তিনি বলেছেন যে কোনো লক্ষ্যযোগ্য আমরা সংস্কার দেখতে পাচ্ছি না। বিএনপি সবসময় বলে এসেছে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন এবং যেটা মানে আইন বিষয়ক সংস্কার, এগুলো মোটামুটিভাবে না করলে নির্বাচন কিন্তু আপনি যতই বলেন, আপনি খালি কথার উপরে বলে গেলেন যে ডিসেম্বরে আমি ইলেকশন দিব, বাট আপনার মানে যেটা কাজের ধরন সেটা তো বলছে না যে আপনি এটা দিতে পারবেন। বিভিন্ন জায়গায় সবচেয়ে দুঃখজনক বিষয়গুলো আপনাকে বলি যে অ্যালার্মিং বিষয় কোনগুলা,
একেবারে আওয়ামী সময়ে 100% আপনার নানা ধরনের অপরাধের সাথে সংযুক্ত পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা গত সরকারের ছাত্রলীগ এবং অন্যান্য জায়গায় মানে নেতাদের আত্মীয় স্বজনেরা এখন প্রমোশন পেয়ে বিভিন্ন জায়গায় তারা পদায়িত হচ্ছেন। এইটা তো আসলে কিভাবে হচ্ছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো আপনি এইগুলো যদি কন্ট্রোল না করতে পারেন, ইলেকশনে তো এগুলো সবই টুল হিসেবে ইউজ হবে। প্রতিটা জিনিস আপনি আসলে কি চাইছেন? আপনি কি আসলে দিতে চাইছেন ইলেকশন? ওনাদের দাবি একটা দল হিসেবে তাদের চাওয়া থাকতেই পারে, তারা সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা বলতেই পারেন, তারা কথা বলতে পারেন হচ্ছে তাদের যে যে বিষয়গুলো আছে ওনাদের আরও ছিল ওই যে আপনার 31শে ডিসেম্বর আপনার ওই যে জুলাই যে প্রোক্লেমেশন অফ ডিক্লারেশন যেটা তারা বলছিলেন। দেখুন তাসনুভা যখন বলছেন অভ্যুত্থানের কথা, এই অভ্যুত্থানটা পুরোটাই ফুল স্পিরিটটা কিন্তু ওয়াজ আ প্লুরাল স্পিরিট, এটা কোনো সিঙ্গুলার বিষয় নয়। এই প্লুরালিটি যতক্ষণ থাকবে ততক্ষণই অভ্যুত্থানের সৌন্দর্য। এটা যখনই আপনি সিঙ্গল আউট করতে শুরু করবেন, এইটা সময় আজকে থেকে 20 বছর 30 বছর পরে এরা প্রথম ইনারা যারা সাফার করেছেন, যারা একেবারে সামনের সারিতে ছিলেন, তারা প্রত্যেকে যেমন অংশীদার, তেমনি মিছিলের সবচেয়ে পিছনে যারা দাঁড়িয়েছিলেন তারাও কম অংশীদার নন। তারা ছিলেন বলেই কিন্তু সামনের মানুষগুলো এই সাহস পেয়েছেন যে চ্যালেঞ্জ করার। এই গোটা বিষয়টা এটা গোটা দেশের অভ্যুত্থান। কাজে প্লুরালিটির সেন্সটা যতক্ষণ আপনি ধারণ করবেন ততক্ষণ আপনি এই জুলাই অভ্যুত্থান ধারণ করছেন। এই জায়গাটাতে এই জায়গাটা খুব ফাইন লাইন, একটা মানে এই জায়গাটা একটা খুব ফাইন লাইন আছে যেটা ওনাদেরকেও বুঝতে হবে, এটা আমাদেরকেও বুঝতে হবে, এটা প্রতিটা রাজনৈতিক দলকে বুঝতে হবে। এই যে আপনি বলছেন যে সংবিধান সংশোধন কিংবা দেশের যে বিভিন্ন 53 বছরে যেগুলো হয়নি, তাসনুভা বললেন, তাসনুভা এক তরুণী, তিনি বহু কিছু দেখেননি। দেখেন, এটা আমরাও তো দেখিনি, আমরা বহু কিছু দেখেছি কিভাবে একেবারে তত্ত্বাবধায়ক সরকার আমলে আপনার যদি মনে থাকে অন্তত 2টো নির্বাচন তো আমরা পেয়েছিলাম যে দিনের বেলায় খুব হাসি মুখে সবাই ভোট দিয়ে এসেছেন। ভোট যেমনই হোক মুখ কালি করে পরে যারা হেরে গেছেন তারা বলেছেন সূক্ষ্ম কারচুপি হয়েছে, এগুলো অভিযোগ করেছে, কিন্তু তার আগে নির্বাচন হয়েছে, তা পার্লামেন্ট রান করেছে। এই ফেয়ার সময়টা স্বল্প সময়ের জন্য হলেও কিন্তু এদেশে ছিল। এবং এই দেশে এই আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এটা তখনই পুনরাবৃত্তি বন্ধ করতে পারবেন যখন আপনার মাইন্ডসেটটা রাইট হবে। আপনি একটা কথা চমৎকার বলেছেন এর আগে, যারা সরকারে আছেন কিংবা যারা বিরোধী দলে আছেন তাদের প্রত্যেকের তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। যিনি সরকারে আছেন তার আবেগ অনুভূতি যেটাই থাকুক, তাকে খুব সতর্ক হতে হবে সেই আবেগটা তিনি কতটুকু প্রকাশ করবেন, সেইটা আরেকজনকে বিপদে ফেলছে কিনা কিংবা গণতান্ত্রিক স্পিরিটটাকে কোনোভাবে ধ্বংস করে দিচ্ছে কিনা। জুলাই স্পিরিটের যে প্লুরালিটি সেখানে সেইটা। আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার আর 2টো প্রশ্ন আছে, সেটা একটু করে রাখি। সেটা হচ্ছে বিএনপি কি আবারও অফিসিয়ালি বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হচ্ছে? ধরেন আজকে একটা তাহলে সরকারি দল কারা, সেই প্রশ্ন থাকে। দ্বিতীয়ত হচ্ছে আজকে বিএনপি দ্রব্যমূল্য নিয়ে আপনার মিডিয়া সেলের পেজ থেকে যেটি শেয়ার করেছে সেটি নিয়ে অনেক তোলপাড় হচ্ছে, বিশেষ করে লেবুর দাম নিয়ে। ফলে বিএনপি কোনোভাবে ইচ্ছাকৃতভাবে ডক্টর ইউনূসের এই সরকারকে বিতর্কিত করতে চায় কিনা। আবার আমরা দেখছি যে দরপত্র জমা দিতে গিয়েছিলেন আপনার এক নেতা তারেক রহমান যেদিন বর্ধিত সভা করলেন সেজন্য তাকে শোকজ করছেন। ফলে আপনার লোকজনও তো এই দরপত্র জমা দেওয়া, টেন্ডারবাজি সেই প্রক্রিয়ায় জড়িত হচ্ছে। ফলে আপনারাও তো এই সরকারের অংশ, আবার যদি সরকারের বিরোধিতা করেন এটি কেবলই রাজনৈতিক স্ট্যান্ড কিনা সেই প্রসঙ্গে শুনবো দর্শক। তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত। আমরা কথা বলছি বিএনপি নেতা মাহমুদা হাবিবার সঙ্গে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে বিএনপি অফিসিয়ালি বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে কিনা দ্রব্যমূল্য বা ইত্যাদি নিয়ে আপনাদের পেজ থেকে যে ধরনের প্রচারণা সেটি নিয়ে সমালোচনা আছে। দ্বিতীয়ত হচ্ছে আবার আপনাদের একজন নেতা ঢাকার খুবই কাছে গাজীপুরের শ্রীপুর বিএনপির সভাপতি, তিনি বর্ধিত সভায় উপস্থিত না হয়ে দরপত্র জমা দিতে গিয়েছিলেন। তার মানে হচ্ছে বিএনপির লোকজনও তো টেন্ডার, ব্যবসা বাণিজ্য সেগুলো শুরু করেছে। ফলে আপনারা এখানে সরকারি দলের মতো রোল প্লে করছেন ব্যবসা বাণিজ্যে, কেউ দু একটু উদাহরণ আমি দিচ্ছি সেজন্য। আবার বিপরীতে অন্যান্য ইস্যুতে সরকারের সমালোচনা করছেন। এটা কি কেবল রাজনৈতিক স্ট্যান্ড? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়টাই খুব স্পষ্ট করে বলি। প্রথম আসি আপনার ওই নেতার প্রশ্নে, যাকে অলরেডি শোকজ করা হয়েছে। বিএনপি তো অত্যন্ত বৃহৎ একটা দল, এই দলে তো নেতাকর্মীর সংখ্যা খুবই বেশি। এবং মজার বিষয় হচ্ছে যে এই নেতাকর্মীরা গত 15-17 বছরে অনেকেই ব্যবসায়ী ছিলেন। তার আগে এই 17 বছর তারা দেখে এসেছেন যে হাসিনার যে প্রচণ্ড উপস্থিতি, তাদের সেই মামলার চাপ এবং পালিয়ে থাকা, এগুলো যখন সরে গেছে তারা এক ধরনের শ্বাস নিতে শুরু করেছেন। তারপরে কারো কারো মনে হতেই পারে যে টেন্ডার দেওয়ার তো কেউ নাই, আমি দেই না কেন। এ ধরনের ঘটনা অসংখ্য ঘটেছে এবং আপনি সারপ্রাইজড হবেন, আমাদের প্রায় 3,312 বেশি লোকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা সরাসরি নেওয়া হয়েছে। বিষয়টা খুব সহজ নয়, কারণ হচ্ছে এটা আবার ইনভেস্টিগেশন করে তারপরে আপনার নিশ্চিত হয়ে যেহেতু সাংগঠনিক ব্যবস্থাটা নিতে হয়। আপনি
বিশ্বাস করবেন যে আমাদের কতজন মানুষ যে এটাতে ইনভলভ আছেন জাস্ট ইনভেস্টিগেট করে এবং ব্যবস্থা নেওয়া, এর মধ্যে স্থায়ী বহিষ্কারের সংখ্যাও কিন্তু অনেক। এর বাইরে মামলাও করা হয়েছে দলের পক্ষ থেকে, সেই সংখ্যাটাও এই সব মানে মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে আপনার যেটা হয়েছে, আমরা এর বাইরে দল হিসেবে বিএনপির আসলে আর কোনো মানে তাদের মামলা করার বাইরে আমাদের আর কিন্তু আর কোনো সুযোগ নাই কিছু করার। কারণ ইনাদেরকে শাস্তি দেওয়া সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, এবং বারবার আহ্বান জানানো হচ্ছে যে যেই জায়গাতেই আপনারা পান না কেন, যদি দেখেন যে আইন শৃঙ্খলা কেউ ভঙ্গ করছেন, যিনি হন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এইটাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আবারও বলি, এতজন মানুষ, লক্ষ লক্ষ নেতাকর্মী এবং বিএনপি, আরেকটা বিষয় আছে যে কিছু মানুষ যারা আগে ছিলেন আওয়ামী লীগ বাট পদপদবী ছিল কিনা জানি না, এখন তারা সবাই দেখা যায় কোনো না কোনোভাবে বিএনপি হয়ে উঠেছে। এক রাস্তায় 5টা বিএনপি অফিস, আদৌ কে মেনটেন করছে, কি মেনটেন করছে, দলীয় অফিস আছে কিনা আমরা ভেঙে কিংবা আমরা ব্যবস্থা নিয়ে কুল করতে পারছি না। যেহেতু মানে এই বিষয়টা হচ্ছে সার্বক্ষণিক মনিটরিংয়ের, আমরা এটা করে যাচ্ছি। এর বাইরে আসলে আর কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় আমরা জানি না। দ্বিতীয়ত প্রশ্ন যেটা বিরোধী দল কিনা, দেখুন 5ই আগস্টের পরে 8ই আগস্ট যে সরকার শপথ নিল, এই সরকার কিন্তু বাংলাদেশের প্রতিটা গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটা অংশের সরকার। এখানে বিএনপিও কিন্তু পূর্ণ সমর্থন দিয়েছে এবং প্রতিটা ক্রাইসিসে এখন পর্যন্ত আছে। বিএনপি যদি পাশে না থাকে এটা কিন্তু কনসিকুয়েন্স হবে, সেটা কোনো সুযোগই নাই। বিএনপি নিজেও জানে যে দল হিসেবে আমরা এটা ফিল করি, আমরা বিশ্বাস করি। ওনার সাথে আমার মতানৈক্য থাকতেই পারে, আমি 2 মাস আগে নির্বাচন চাইতেই পারি, উনি 4 মাস পরে চাইতেই পারেন, আরও একটা বছর গুছিয়ে নেওয়ার জন্য সময় হলে হয়তো ওনাদের জন্য ভালো হয়। এটা তার স্ট্যান্ড, আর আমার স্ট্যান্ড কিন্তু আমার মতো। আমরা প্রথম থেকেই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন নিয়ে তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে। তাদের যে ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন আমরা সেটা এক্সটেন্ড করেছি। ধরেন বিয়ামের যে ঘটনাটা, একটা মৃত্যু বা বিস্ফোরণ, সেটা নিয়ে বিএনপি পরে সরি বলেছে। আজকে লেবু নিয়ে যেটা হলো, এবার লেবু কাহিনীটাতে একটু আপনাকে আমি বলি, বিএনপি মিডিয়া সেলে যে ইয়েগুলো আমরা দেই বা যেই কার্ডগুলো করা, এগুলো সবই সেকেন্ডারি সোর্স, কোনো না কোনো যে মানে আপনার প্রতিষ্ঠিত দৈনিকের। আপনাদের যমুনা টিভিতেও আজকে থেকে এখন বোধহয় থেকে 7 ঘন্টা আগে কিন্তু এই লেবু নিয়ে নিউজ আছে সময়ে, নিউজ আছে কালের কণ্ঠে, নিউজ আছে চ্যানেল 24-এ কালবেলায়, এবং এই যে প্রতিটা আমরা কিন্তু সেকেন্ডারি সোর্স, আমরা ওটা পিক করে এটা দেওয়া হয়েছে। আপনার সয়াবিন নিয়েও আমাদের নিউজ আছে। এইটার সমস্যাটা হচ্ছে আপনি ইনভেস্টিগেট করবেন তো মাঠে, আপনি ইনভেস্টিগেট না করে সোশ্যাল ব্যাশিং করে বা এটা আসলে পাওয়া যাচ্ছে 10 টাকায় বা 12 টাকায়, এটা বলে তো লাভ নাই। আপনি যদি হয় তাহলে মেইন স্ট্রিম মিডিয়া কেন নিউজ করছে না সেটাকে, মানে এটা আপনাদের নিজস্ব অনুসন্ধান না, আমাদের সুযোগই নেই। বিএনপি মিডিয়া সেল কিন্তু একটা কোনো সংবাদপত্র নয়। রাষ্ট্রপতি ডক্টর আনু মোহাম্মদের নেতৃত্বে একটি টিম আছে, তারা আজকে স্পষ্ট করে বলছে যে এই সরকার গণঅভ্যুত্থানের যে মর্মবস্তু বা সামারি বা জিস্ট সেটা ধারণ করতে ব্যর্থ হচ্ছে। এইটা আপনি কতখানি সঠিক বলে মনে করেন? জি, ধারণ গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করতে এই সরকার ব্যর্থ হচ্ছে, বিশেষ করে নারীদের উপর বিভিন্ন জায়গায় এক ধরনের মব তৈরি হচ্ছে। সবকিছু মিলেই প্রফেসর আনু মোহাম্মদ এই মন্তব্যটি করেছেন। আচ্ছা, এখানে উত্তরটা মিশু আমার মনে হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তরটা দেয়া ডিফিকাল্ট। সবকিছু যে ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে তা না, অনেক কিছু কিন্তু অক্ষমতার কারণেও হয়তো করতে পারছেন না। আর নারীর প্রতি সহিংসতা তো ইটস নট যে আগে ছিল না, ইটস নট যে গত 15 বছর ছিল না। হঠাৎ করে আমরা হয়তো অনেক ভিজিবিলিটি বেড়ে গেছে, কারণ এই ব্যাপারে রিপোর্টিংও এখন বেশি হচ্ছে, কিন্তু আগেও ছিল না নারীর প্রতি সহিংসতা। আপনি যতই স্ট্যাটিস্টিক্স দেখেন না কেন, সিচুয়েশন আগেও ভালো ছিল না, এখনও ভালো নেই। কিন্তু ইদানিং কিছু ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরেন নারীদের ফুটবল ম্যাচ বাধাগ্রস্ত হলো 2টো জায়গায়, তারপরে 3 জন সুপরিচিত অ্যাক্ট্রেসেস লঞ্চ করার ইভেন্টে যেতে পারেননি, তারপরে এই লেটেস্ট যেটা আমরা দেখলাম যে ধূমপান করছিলেন 2 জন নারী, তারা হয়রানির শিকার হলেন। এটা নিয়েও যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যটা দিলেন, এটা কি অ্যাট অল ওনার পদে কারো দেওয়ার কথা? আমরা সবাই জানি পাবলিক স্পেসে ধূমপান করা নিষেধ, কিন্তু আমাদের ডেইলি লাইফে আপনি দেখেন না কোনো পুরুষকে যে চায়ের দোকানে দাঁড়িয়ে হাজার হাজার, এটা তো যেদিকে ডানে বামে তাকে সব দিকে আমি দেখতে পাচ্ছি। তো হঠাৎ করে আইনের এই বয়ানটা এখন দেওয়ার প্রয়োজনে, মানে দিস ওয়াজ হিজ জাস্টিফিকেশন, আমার কাছে এটা খুব হাস্যকর মনে হয়েছে।
যে আমাদের তো সংবিধানে আছে আর্টিকেল 27-এ সমতা, আইনের চোখে সবাই সমান। এখন আমার মনে হচ্ছে কি সিলেক্টিভলি আইন অ্যাপ্লাই করার কথা উনি বলছিলেন। তো এটা আমি এগেন বলছি না যে ওনারা ইন্টেনশনালি করছে, কিন্তু আমার মনে হয় অ্যাবসলিউটলি এটা অদক্ষতার একটা পরিচয় যে আপনি আইনটা তুলে ধরছেন নারীদের প্রতি সহিংসতা বা নারীদের প্রতি নারীরা যখন হেনস্থার শিকার হচ্ছেন এসব ব্যাপারে। কিন্তু এগেন আপনি যেটা বলছিলেন যে স্পিরিটটাকে কি আপহোল্ড করতে পারছেন কিনা, আইন শৃঙ্খলার পরিস্থিতি ওয়াইজ তো করতে পারেননি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই বিজনেস কমিউনিটির সাথে এঙ্গেজ করছে না, যেটা আমি আগেও বললাম, করতে পারেননি। সো প্রত্যাশাটা একটা ছিল, কিন্তু বাস্তবতা কিন্তু অন্য অনেকখানি ভিন্ন। এবং নিরপেক্ষতার কথাটা আমি আবারও বলবো, ওনাদের নিরপেক্ষতাও কিন্তু এখন বিতর্ক আছে ওনাদের নিরপেক্ষতা নিয়ে, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে। জি তাজরুম ভাই, আপনি একটু ছোট করে যদি সেকেন্ড রিপাবলিক বলতে আপনারা আসলে কি বোঝাতে চান, সেটার অর্থ কি, এবং এই সরকারের সঙ্গে আপনাদের যে মাখামাখি অনেকে যেটা বলছেন, যার কারণে প্রফেসর ইউনূসের মতো একজন মানুষের নেতৃত্বাধীন একটি সরকার, বিএনপির মতো বড় দল যারা এই আন্দোলনের মানে বড় স্টেক হোল্ডার, তারা বলছে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, ফলে সেটি একটি সংকটের দিকে যদি নিয়ে যায়, সেই জায়গা থেকে আপনারা ছাত্রদের যে আরো দুজন উপদেষ্টা তাদের পদত্যাগের দাবি উঠেছে, সেইটা নিয়ে আপনারা কোনো কাজ করবেন কিনা? আচ্ছা, যারা নতুন সংবিধান পুনর্লিখন, সংশোধন, হোয়াটএভার যাই চাক না চাক, একটা ব্যাপারে বা একটা সেন্টেন্সে বা একটা মতে কিন্তু সবাই মোটামুটি একমত যে গণ অভ্যুত্থান সংবিধান মেনে হয় নাই, এবং মানুষের জন্যই সংবিধান, এবং সংবিধানের জন্য কিন্তু মানুষ না। কিন্তু দেখেন, গণ অভ্যুত্থানের পরে কেন আমরা এই জিনিসটার পরিবর্তন চাই, সেকেন্ড রিপাবলিক, যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, যেটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে তৈরি হয়, কেন এই সংবিধানে যে কেউ হাসিনা হয়ে যেতে পারবে। আমরা বারবার কিন্তু বাংলাদেশের, আপনি ইতিহাসে দেখেন, স্বৈরাচার কিন্তু বারবার পতন হয়, কিন্তু স্বৈরযন্ত্রটা রয়ে যায়, যে আবার আরেকজন হাসিনা হয়ে উঠবে। সব রসদ কিন্তু এই সংবিধানে রয়ে গেছে। আমরা কিন্তু বলছি না যে নির্বাচনে গিয়ে আমরা ক্ষমতা যাব, আরেকজনকে যেতে দিব না, নো। আমরা বলছি যে একটা প্রক্রিয়া তৈরি হোক এবার। এবং বিশ্বের বহু দেশে, বহু প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশে কিন্তু, ফ্রান্সে কিন্তু ফিফথ রিপাবলিক চলছে, আপনি আরও ভালো জানবেন আমার থেকে, স্পেনে চলছে, এবং একটা অনেক বড় সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু তাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারা আজকে কত প্রতিষ্ঠিত একটা দেশ। আমরাও এরকম চাই। দেখেন, এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু খুব ওয়েল কানেক্টেড, খুবই ওয়েল কানেক্টেড। বিশ্বের কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, তারা কিন্তু জানে। তাদের প্রশ্ন, কেন এটা আমাদের দেশে সম্ভব না। তো যেই সংবিধান, এই বিএনপির আপনারা সংবিধান মেনে এই সরকার যখন গঠন করলো, সেটা কেন মেনে নিলেন? কারণ আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি নাই। হ্যাঁ, বারবার কিন্তু যতবারই আপনি বলেন মাখামাখি আর যাই বলেন, আমরা কিন্তু সেই জুলাই ঘোষণাপত্র, রাষ্ট্রপতি এবং এখন স্থানীয় নির্বাচন নিয়েও, তারপর সামনে নির্বাচন, এগুলো নিয়ে কিন্তু আমাদের দ্বন্দ্ব আছেই, চলছেই। কিন্তু আমরা যদি ঐক্যমতে পৌঁছাতে পারতাম, আমরা কিন্তু বলছি না যে আমরা ক্ষমতায় যেতে চাই, যেই ক্ষমতায় যাক, একটা সুন্দর প্রক্রিয়ার মধ্যে যাক। কারণ গত 15 বছর ধরে জনগণ ছিল না, এবং গত 53 বছরও জনগণের মৌলিক অধিকার মানে জনগণ হিসাবেই নাই। এখানে দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার, এগুলো ছিল রাজনৈতিক কালচার, এগুলো ছিল মহোৎসব। আমরা এগুলোর অবসান চাই। জনগণকে অধীন না, জনগণকেই আমরা এখন অনেক ধন্যবাদ তাজনুবা, অনেক ধন্যবাদ ব্যারিস্টার রাশনা, অনেক ধন্যবাদ মাহমুদা হাফিজা। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন।